ম্যাডাম, দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানির কর্ণধার পৃথা দাশগুপ্ত এসেছেন। বাড়ির চাকরটা এসে এক্ষুনি খবরটা দিয়ে গেল এই কল্যাণী সেনকে। এই নামটা শুনে সেন বাড়ির সকলে এবং পার্টিতে আগত সকল আমন্ত্রিতরা চমকিত হল। সবাই খানিক ইতস্তত করতে শুরু করল, কিন্তু আদ্রিতার এসবে কোনো মনোযোগ ছিল না। নীল বেরিয়ে যাওয়ার পর থেকে পাথরের মতো বসেছিল একটা কোণে। ওর মাথায় বারবার করে নীলের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। আদ্রিতা এর আগে নীলকে কখনো এই রকম ব্যবহার করতে দেখেনি। ও বুঝতে পারছিল না ওর বিস্মিত হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত। কি, দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানিজের পৃথা দাশগুপ্ত নিজে এসেছেন কল্যাণী সেনকে অভ্যর্থনা জানাতে? এও কি সম্ভব? পার্টিতে আসা লোকজন নিজেদের মধ্যে গুজগুজ ফুসফুস করছিল। কল্যাণীর চোখে মুখেও বিস্ময়ে ধরা পড়ল, কারণ উনি জানতেন এই পার্টিতে দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানির কেউই আমন্ত্রিত ছিল না। তবে যখন আনইনভাইটেড অথচ সম্মানীয় অতিথি দরজায় দাঁড়িয়ে রয়েছেন, বুদ্ধিমতী কল্যাণী সেন তাকে কখনো অবহেলা করবেন না। তাকে ভালো করে ওয়েলকাম করাই শ্রেয় বলে মনে করলেন কল্যাণী সেন। কল্যাণী ম্যাডামের জন্মদিনে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আপনি শতায়ু হন এই কামনা করি। এই বলে পৃথা দাশগুপ্ত নিজের ফিমেল বডিগার্ডদের সাথে সেন ম্যানসনের হলে প্রবেশ করল। আমাদের দুর্ভাগ্য, পৃথা দাশগুপ্ত নিজের উদ্যোগে আমাদের কাছে এলো, অথচ আমরা ঠিকমতো ওয়েলকাম জানাতে পারলাম না। কল্যাণী সেন স্মিত হেসে স্বাগত জানালেন। হালকাভাবে হাগ করলেন পৃথাকে। পৃথা দাশগুপ্তকে ঢুকতে দেখে হলে আগত অতিথিরা নিজেদের মধ্যে চাপা গলায় গসিপ করতে শুরু করল। শুনেছি বিশাল নামডাক দাশগুপ্তদের, আমি তো ভাবতেই পারিনি সেনদের সাথে ওদের এত ঘনিষ্ঠতা। তাহলে সেন কর্পোরেশনকেও সিরিয়াসলি নিতে হচ্ছে, হ্যাঁ? এসব গুঞ্জন কল্যাণীর কানেও এলো। তাতে ভালো লাগলো, কিন্তু তার সাথে চিন্তাও বেড়ে গেল যেন। কল্যাণীর মনে হলো পৃথাকে খুশি করাটা দরকার। কল্যাণী ম্যাডাম, নীলকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? ও কি এখানে আছে? পৃথার এই প্রশ্নে কল্যাণী সহ সেখানে উপস্থিত সকলেই তাজ্জব হয়ে গেল। ভিড়ের মধ্যে পৃথার চোখ নীলকে খুঁজতে শুরু করল। পৃথা এই পার্টিতে নীলকে খুঁজতে এসেছে, কিন্তু কিছুক্ষণ আগেই তো ওকে অপমান করা হয়েছে। সেই রাগে পার্টি থেকে বেরিয়ে গেছে নীল। সবার মনেই তখন এই কথাটাই ঘুরপাক খেতে শুরু করল। সরি পৃথা, নীল একটু আগেই তো বেরিয়ে গেল, বলেও যায়নি কোথায় গেছে। দুর্দান্ত সাবলীল অভিনয় করলেন কল্যাণী সেন। ওহ সরি, নীলকে যখন পেলাম না তাহলে আপনাদের আর বেশি ডিস্টার্ব করব না। এই বলে পৃথা হাতের ইশারা করল, আর সঙ্গে সঙ্গে ওর ফিমেল বডিগার্ডরা টেবিলের উপর একটা গিফটের বাক্স রেখে দিয়ে গেল। আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। কথাটা বলেই নিজের দলবল নিয়ে পৃথা সেখান থেকে বিদায় নিল। আহত নবীন সেন এসব কিছুই দেখতে পাচ্ছিলেন না বটে, কিন্তু শুনতে পাচ্ছিলেন। এই সব কথাবার্তা শুনে উনি ওনার আহত শরীরের ব্যথা বেদনার কথা ভুলে গেলেন। ওনার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। শুধু ওনার নয়, সেন পরিবারের সকলেই স্তম্ভিত। বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল যেন। 2 বছর ধরে যে ঘর জামাইকে তারা অপদার্থ ভেবে এসেছে, তাকে খুঁজতে এসেছিল পৃথা দাশগুপ্ত। আসলে নীল যে একটা হীরের টুকরো, সেটা এরা এখনও অনুধাবন করতে পারেনি। কল্যাণী সেন গম্ভীর গলায় অর্ডার দিলেন, আরে তাড়াতাড়ি দেখো সবাই নীল কোথায় গেল, যেখান থেকে পারো ওকে খুঁজে নিয়ে আসো। আদ্রিতা এতক্ষণ তো নীলের কথাই ভাবছিল, কিন্তু হঠাৎ করে সবাই নীলকে খোঁজা শুরু করবে সেটা আদ্রিতা ভাবতে পারেনি। হুঁশ ফিরতেই ও দ্রুত পায়ে বেরিয়ে গেল সেন ম্যানসনের হলঘর থেকে। ওকে বেরিয়ে যেতে দেখে বিজনও ওর পিছু নিল। বাইরে বেরিয়ে এসে আদ্রিতার নিজের মোবাইল থেকে নীলকে একবার ফোন করল। কোথায় তুমি? রাস্তায়। কেন? চিন্তা করো না, আজ রাতেই আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব তোমাদের বাড়ি থেকে। ওয়েট ফর মি, আমি এক্ষুনি আসছি। রাস্তায় এসে ক্যাব বুক করতে শুরু করলো আদ্রিতা। ড্রাইভারকে লোকেশন বলতে শুনে বিজনের বুঝতে বাকি রইল না যে আদ্রিতা কোথায় যাচ্ছে। বিজন দ্রুত পার্কিংয়ের দিকে ছুটল নিজের গাড়ির উদ্দেশ্যে। আধ ঘন্টা পর আদ্রিতা ক্যাব থেকে নামতেই দেখতে পেল বিজন নিজের গাড়ি থেকে নেমে দৌড়ে ওর কাছে আসছে। বিজনের এই ফলো করে আসাটা ভীষণ চিপ মনে হচ্ছিল আদ্রিতার। আদ্রিতা, তুমি বাড়ি ফিরে এলে যে, কিছু নিতে ভুলে গেছিলে নাকি? বিজন এসে আদ্রিতার হাতটা চেপে ধরে বলল, নাও তাড়াতাড়ি করো, চলো আমরা ফিরে যাই, তোমার ঠাম্মা অপেক্ষা করছেন। আজই আমাদের বিয়ের অ্যানাউন্স করবে পার্টিতে। আমাকে যেতে দাও বিজন। আদ্রিতা ওর হাতটা বিজনের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। বিজনকে জেদ করতে দেখে আরও রেগে গেল আদ্রিতা। সে বলল,
তুমিও এখান থেকে চলে যাও বিজন, প্লিজ। তুমি কি নীলকে খুঁজতে এসেছো? চোখ দুটো লাল হয়ে গেল বিজনের। হ্যাঁ মানছি, আমি নীলকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু ঠাম্মা আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে আদ্রিতা। হাজব্যান্ডকে নিয়ে তোমার আর এম্বারেসড হতে হবে না। এরপর তুমি আমার পরিচয় বাঁচবে। ভুলে যাও ওই নীলের কথা, জাহান্নামে যাকো। বিজন ধীরে ধীরে অ্যাংশাস হয়ে উঠল। বিজন আসলে মিথ্যের আশ্রয় নিয়ে কল্যাণী সেনকে আদ্রিতার সাথে বিয়ে দিতে রাজি করিয়েছে। সেন পরিবারের কেউই বিজনের বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত নয়। ও এখন সহায় সম্বলহীন হয়ে পড়েছে। সত্যিটা যতদিন ঢাকা থাকছে, তার মধ্যে চটজলদি যদি আদ্রিতাকে বিয়ে করে নেওয়া যায়, তাহলে সত্যিটা জানলেও সম্পর্কটাকে কেউ অস্বীকার করতে পারবে না। সেন কর্পোরেশনকে নিজের উন্নতির স্বার্থে বিজন কাজে লাগাতে পারবে। সেন কর্পোরেশনের বিপুল সম্পত্তিও ও করায়ত্ত করার সুযোগ পাবে। নিজের বিজনেসটাও দাঁড়িয়ে যাবে। এক ঢিলে দুই পাখি। তাই বিজন নিজের এই প্ল্যানটাকে সাকসেসফুল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। না, আমি শেষবারের মতো একবার নীলের সাথে দেখা করতে চাই। বিজন, ঠাম্মা হয়তো রাজি হয়েছেন, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাই না। তুমি ভুল বুঝছো। কেন? তুমি সত্যি ওই অপদার্থটাকে পছন্দ করো? ওই অপদার্থটাকে নিয়ে তুমি আর একটাও কথা বলো না। আমার সঙ্গে তোমায় এক্ষুনি ফিরে যেতে হবে। বিজন জোর করল। আদ্রিতার হাতটা আরও জোরে চেপে ধরল। হাত লাল হয়ে গেল আদ্রিতার। ও ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই বিজন ওকে ছাড়বে না। তবে আদ্রিতাও জেদি। ও কিছুতেই বিজনের সাথে যাবে না। খানিক সময় জুড়ে টানাটানি চলতে লাগল। এমন সময় রাস্তার ধারে একটি কালো গাড়ি এসে ঠিক বিজন আদ্রিতার সামনে এসে থামল। সাথে সাথেই চিত্রা গাড়ি থেকে বাইরে নেমে এলো। অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি আদ্রিতা? বিজন, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, তোমরা ম্যানসনে ফেরত যাও। মা ওখানে অপেক্ষা করে আছেন, তোমাদের বিয়ের ব্যাপারে ডিসিশন নেবেন। না, আমি যাব না। আমি নীলের সাথে দেখা করব, শেষবারের জন্য, জাস্ট ফর দ্য লাস্ট টাইম। আদ্রিতা সোজা সাপটা কথাগুলো জেদের সাথে বলতে লাগলো। বিজন বুঝতে পারল এবার তাকে অন্য কোনো বুদ্ধি খাটাতে হবে। ঠিক তখনই ওর ঠোঁটের কোণে একটা স্মাইল ধরা পড়ল। একটা বুদ্ধি খেলে গেল বিজনের মাথায়। আন্টি, আজ যা গরম পড়েছে, এক কাজ করো, তুমি আদ্রিতাকে নিয়ে গাড়ির ভেতরে এসিতে বসো। শান্তিতে বসে আলোচনা করা যাক। আমি বরং কোল্ড ড্রিঙ্কস কিনে আনি তোমাদের জন্য। এই বলে বিজন পিছন ঘুরে একটা দোকানের দিকে হাঁটা লাগালো। না মা, আমার কিছু বলার নেই। তুমি বিজনকে এখান থেকে চলে যেতে বলো। ওকে আমি বিয়ে করতে পারবো না। লক্ষ্মী সোনা মেয়ে আমার, তুই আরেকটু ভাব। জীবনে এরকম সুযোগ বারবার আসে না রে বোকা। এই বলে চিত্রা আদ্রিতার হাত ধরে নিজের গাড়িতে গিয়ে উঠল। ওদিকে বিজনের মলিন মনে চলছিল অন্য জটিল হিসেব। ওর পকেটে ও একটা ওষুধ ক্যারি করছিল, অজ্ঞান করে দেওয়ার ওষুধ, যেটা সহজে জলে মিশে যায়, দেখেও কেউ আন্দাজ করতে পারে না। বিজন 2 বোতল কোল্ড ড্রিঙ্কস কিনল এবং তারপর তাতে ওষুধগুলো মিশিয়ে দিল। বিজনকে 2 হাতে কোল্ড ড্রিঙ্কস কিনে আনতে দেখে চিত্রা ওর মেয়েকে বলল, আদ্রিতা দেখ একবার ছেলেটাকে, কতটা সেন্সিবল। আজ এত গরম, তোর কষ্ট হচ্ছে বলে ও কোল্ড ড্রিঙ্কস কিনে আনছে। ও তোর কত খেয়াল রাখে। আজ অবধি নীল তোকে একবার জিজ্ঞেস পর্যন্ত করেনি তোর কি লাগবে। বিজন বোতল দুটো বাড়িয়ে দিতে দিতে বলল, আন্টি, আদ্রিতা নাও খাও, আর ঠান্ডা মাথায় ভাবো কি করবে। বোতল নিয়ে চুমুক দিতে শুরু করলো মা মেয়ে। বিজনও কপালে জমতে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে শুরু করল। চিত্রা আর আদ্রিতা দুজনেই ঢকঢক করে 8 বোতলের বেশি শেষ করে ফেলল। আদ্রিতা শোনো, জেদ করো না। তুমি এখনই ম্যানসনে ফিরে যাবে, আর ঠাম্মার কথা মতো বিজনকেই বিয়ে করবে। আমি মনস্থির করে নিয়েছি। ওসব নীলফিলকে ভুলে যাও এখন। এই বলে চিত্রা গাড়ির চাবিটা বন্ধ করে বিজনের হাতে দিয়ে দিল। কিন্তু মা, আমি শেষবার। আদ্রিতার কথাগুলো ক্রমশ জড়িয়ে যেতে শুরু করল। ওর একটা অন্যরকম ফিল হলো। মাথাটা কেমন যেন ভারী হয়ে গেল। চোখ ভারী হয়ে বুঝে আসতে চাইল আদ্রিতার। আদ্রিতা কি জ্ঞান হারালো? চিত্রার তাহলে কি হবে? বিজন ওদের সাথে কি করতে চায়? কোথায় আছে নীল? ও কি বিজনের হাত থেকে বাঁচাতে পারবে নিজের ভালোবাসাকে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।